রাষ্ট্র হিসেবে পূর্ণ দেশ হিসেবে যেমন প্রস্তুত করা, পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নের দিকে বিশেষভাবে তিনি নজর দেন। এবং বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ, আমাদের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল, কাজে কৃষককে এবং কৃষিকে তিনি সব থেকে গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি কৃষির সাথে যারা জড়িত তাদেরকেও, কৃষির উপর শিক্ষা গ্রহণ করেন, গবেষণা করেন বা বিভিন্ন কার্যক্রম করেন, তাদেরকেও তিনি অত্যন্ত মর্যাদা দিয়েছেন, বিশেষ মর্যাদা দিয়েছেন এবং গুরুত্ব দিয়েছিলেন। তিনি নির্দিষ্ট করে দিয়েছেন যে পরিবার প্রতি 100 বিঘার বেশি খাস জমি রাখতে পারবে না। আর উদ্বৃত্ত জমিগুলি তিনি যারা ভূমিহীন তাদের মাঝে বিতরণ শুরু করেন। এবং তিনি প্রথম গ্রাম বাংলার গরিব মানুষ, তাদের জন্য, বিশেষ করে ভূমিহীন গৃহহীন মানুষের জন্য ঘর তৈরি করে দেওয়ার জন্য গুচ্ছ গ্রাম প্রকল্প শুরু করেছিলেন। আব্দুর আফসান নেবাদ সাহেব, যাকে 15 আগস্ট হত্যা করা হলো, তিনি কৃষিমন্ত্রী ছিলেন এবং তিনি এই কাজটার দায়িত্বে ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিব তাকেই দায়িত্ব দিয়েছিলেন। সেই সাথে সাথে তিনি কৃষি গবেষণার উপর গুরুত্ব দেন, কারণ তিনি সবসময় এটা বলতেন যে গবেষণা ছাড়া আমাদের উৎপাদন বাড়ানো যাবে না। তাছাড়া আমাদের এই দেশটায় ভূমির পরিমাণ কিন্তু কম, ভৌগোলিক সীমারেখা আমাদের সীমাবদ্ধ আছে, কিন্তু জনসংখ্যা আমাদের বেশি। সেদিকে মাথায় রেখে তিনি কৃষিকে যান্ত্রিকীকরণ, আধুনিকায়ন করবার ব্যবস্থা নিয়েছিলেন। এবং সেটাই ছিল তার সব থেকে বড় লক্ষ্য, যে উৎপাদন আমাদের দ্বিগুণের বেশি বাড়াতে হবে এবং প্রতিটি মানুষের অন্নের ব্যবস্থা করতে হবে, মানুষকে সুন্দরভাবে বাঁচতে দিতে হবে। এবং তিনি ভাবতেন যে যদি গবেষণা না হয় তাহলে অধিক ফসল উৎপাদন করা যাবে না। তাই গবেষণার উপর তিনি সব থেকে গুরুত্ব দেন। শুধু তাই না, তিনি কৃষিবিদদের চাকরি প্রথম শ্রেণীতে উন্নীত করে দিয়েছিলেন এবং রাষ্ট্রপতি কৃষি উন্নয়ন পদকও প্রবর্তন করেন। আমাদের দেশে প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে, সেই জন্য খাদ্য মজুদ রাখা এবং বিভিন্ন এলাকা ভিত্তিক খাদ্য উৎপাদন হলে সেই খাদ্য সংরক্ষণ করার ব্যবস্থা তিনি নেন এবং প্রতিটি এলাকা ভিত্তিতে তিনি খাদ্য গুদাম নির্মাণ করেন। এবং তার একটা পরিকল্পনা ছিল, তিনি যেহেতু আমাদের দেশে মাত্র 19টা জেলা ছিল আর মহকুমা ছিল, তিনি প্রত্যেকটা মহকুমাকে জেলায় রূপান্তর করেছিলেন, প্রায় 60টি জেলা করেছিলেন এবং প্রতিটি এলাকায় আলাদা করে খাদ্য গুদাম তৈরি করার পরিকল্পনা নিয়েছে এবং 100টা খাদ্য গুদামও তিনি নির্মাণ করে দিয়ে যান। এবং কৃষি উৎপাদন যাতে বৃদ্ধি পায় তার জন্য তিনি সব ধরনের পদক্ষেপ নেন। এবং আমাদের সংবিধানের 13 অনুচ্ছেদে আমাদের অর্থনৈতিক যে নীতিমালা রয়েছে, সেখানে যেমন সরকারি, বেসরকারি এবং তিনি সমবায়কে গুরুত্ব দিয়েছেন। এবং সরকারি পরেই দ্বিতীয় স্থানে আছে সমবায়। এটা বিশেষ করে কৃষিক্ষেত্রে, যে আমাদের সমবায়ের মাধ্যমে চাষবাস করা, ফসল দ্বিগুণ করা, জমির মালিকানা থাকবে কিন্তু চাষ হবে একসাথে, উৎপাদিত ফসলের একটা বন্টন হবে অগ্রাধিকার ভিত্তিতে। ঠিক সেইভাবে তিনি একটা পরিকল্পনা নিয়েছিলেন, যার মাধ্যমে কৃষি উৎপাদন যাতে আরো বৃদ্ধি পায় সেই ব্যবস্থা করা এবং কৃষিকে যান্ত্রিকীকরণ করার জন্য এই পদক্ষেপটা তিনি নেন। অর্থাৎ একেবারে বিজ্ঞান ভিত্তিক একটা ব্যবস্থা তিনি নিয়েছিলেন বাংলাদেশকে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ করার জন্য। দুর্ভাগ্য যে 75-এর 15 আগস্ট পরে সেগুলি কিন্তু একে একে ধ্বংস হয়ে যায়। যেমন আমাদের বীজ গবেষণা প্রতিষ্ঠান বিএডিসি, সেটা কিন্তু একরকম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল পরবর্তী সরকারগুলি। আমাদের টিসিবি, সেটা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা নিয়েছিল। ঠিক এভাবে ন্যায্য মূল্যের দোকান কসকো, সেটাও তো বন্ধই করে দেওয়া হয়েছে। ঠিক এভাবে জনগণের, সাধারণ মানুষের জন্য যে সমস্ত পদক্ষেপ নিয়েছিলেন 75 পরবর্তী যারা একের পর এক সরকার আসে, তারা একে একে সবই ধ্বংস করে দেয়। এবং শুধু তাই না, কৃষি উপকরণ যাতে কৃষকের কাছে সহজলভ্য হয় তার ব্যবস্থাটা জাতিপিতা করে দিয়েছিলেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে এই বাংলাদেশে আমরা দেখেছি 91 সালে বিএনপি যখন সরকারে আসে, কৃষকরা সারের জন্য আন্দোলন করেছিল, 18 জন কৃষককে গুলি করে হত্যা করেছিল। কৃষক সার পায়নি, পেয়েছিল গুলি। তখন আমরা বলেছিলাম যে আমরা আওয়ামী লীগ যদি সরকারে আসে, আওয়ামী লীগ সরকারে আসলে কৃষককে সারের জন্য গুলি খাওয়া তো দূরের কথা, সারের জন্য দুয়ারে দুয়ারে ঘুরতে হবে না, সার প্রত্যেক কৃষকের ঘরে পৌঁছে যাবে। আমরা সেই মোতাবেকই ব্যবস্থা নিই এবং সেই সময় আমরা স্লোগান তুলেছিলাম যে কৃষক বাঁচাও দেশ বাঁচাও, এই স্লোগান নিয়ে
যে ওইভাবে কৃষকদের পাখির মতো গুলি করে হত্যা করেছিল খালেদা জিয়া সরকার। যে আমাদের লক্ষ্য ছিল যে বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া, ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া এবং তাদের খাদ্য নিরাপত্তা দেওয়া। সেজন্য ভোট ও ভাতের অধিকারের আন্দোলন আমরা শুরু করি। আমরা সরকার গঠন করার পরপরই কৃষিকে সবথেকে গুরুত্ব দিয়েছে এবং জাতির পিতার নির্দেশিত পথেই আমরা আমাদের যাত্রা শুরু করি। আমি নতুন কৃষি সম্প্রসারণ নীতি 1996 প্রণয়ন করি। কৃষকদের স্বল্পমূল্যে সারের সরবরাহ আমরা নিশ্চিত করি। দেশে প্রথমবারের মতো জাতীয় কৃষি নীতি 1999 আমরা প্রণয়ন করি এবং আমাদের বিভিন্ন পরিকল্পনা আমরা নিয়ে কিভাবে খাদ্য ঘাটতি পূরণ করব সেই ব্যবস্থা আমরা নেই। এবং আমরা 98 সালে ভয়াবহ বন্যা হয়, তখন অনেকে বলেছিল বাংলাদেশে 2 কোটি মানুষ না খেয়ে মারা যাবে। আমরা বলেছিলাম একটি মানুষও এই বন্যার জন্য না খেয়ে মারা যাবে না, আল্লাহর রহমতে আমরা সেটা মোকাবেলা করেছিলাম। পাশাপাশি যেহেতু দীর্ঘ সময় বন্যায় ক্ষেতের ফসল সবকিছু নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু পানি নামার সাথে সাথে আমরা সার বীজ কৃষকদের হাতে পৌঁছে দিই। বীজতলা উঁচু জায়গায় তৈরি করে আমরা এয়ারফোর্সের হেলিকপ্টারে করে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে সেই বীজতলা আমরা অর্থাৎ ধানের চারা আমরা পৌঁছে দিই কৃষকদের হাতে এবং সব ধরনের সুযোগ দিই। আমরা সেই 98 সালে বাংলাদেশ প্রথম খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে। পার্লামেন্টে যখন আমরা ঘোষণা দিই যে আজকে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, বিএনপির থেকে তখন প্রতিবাদ করে, তারা বলে স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না। বিএনপির কথাই ছিল খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না, কেন? বিদেশ থেকে সাহায্য পাওয়া যাবে না, অর্থাৎ সারা জীবন বাংলাদেশ অন্যের কাছে হাত পেতে চলবে, ভিক্ষা করে চলবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা কথা বলতেন যে ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না। আমরা ভিক্ষুক জাতি হব না, আমাদের মাটি আছে, মানুষ আছে, আমরা ফসল ফলাবো, নিজের পায়ে দাঁড়াবো, নিজের খাবার নিজে জোগাড় করবো। আমাদেরও সেই নীতি, কিন্তু ওদের নীতি ছিল একটু ভিন্ন। যাও, আমরা যে কৃষিতে ব্যাপকভাবে উন্নয়ন করেছিলাম, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন সহ বিভিন্ন পণ্য উৎপাদন এবং গবেষণাকে সব থেকে গুরুত্ব দিই। গবেষণার জন্য আলাদা টাকাও আমরা বরাদ্দ দিয়েছিলাম যাতে গবেষণা আরো ভালোভাবে হয়, কারণ প্রত্যেকটা গবেষণা প্রতিষ্ঠান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতেই গড়া ছিল, যার ফলে আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পেতে শুরু করে। যেহেতু এত অল্প সময়ের মধ্যে আমরা এভাবে সাফল্য অর্জন করেছি, সেই জন্য বিশ্ব খাদ্য সংস্থা আমাদেরকে, মানে বিশ্ব খাদ্য কৃষি সংস্থা FAO, তারা আমাদেরকে সেরেস পুরস্কার দিয়েছিল, যাতে দ্রুত সময় আমরা এত উন্নতি করতে পেরেছি। দেশে বিদেশেও বাংলাদেশের একটা সুনাম ছড়িয়ে পড়ে। কিন্তু দুর্ভাগ্য যে 2001-এ আমরা সরকারে আসতে পারিনি। সেই সময় দেশের অবস্থাটা কি ছিল আপনারা জানেন। দেশের সময় আবার বাংলাদেশ খাদ্য ঘাটতি দেশ হয়, যে বিদ্যুৎ উৎপাদন বাড়ায় সেটাও কমে যায়, সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি, স্বজনপ্রীতি, তোষামোদি, খুশামোদি সেগুলি হয়ে যায় দেশের নীতি। বাংলাদেশের যে স্বাধীনতার চেতনা সেটা আবারও ভুলুণ্ঠিত হয়। ঠিক 75-15 আগস্টের পরে যেরকম হয়েছিল একই ধরনের ঘটনা ঘটে। যা হোক, এরপরে 2008-এ নির্বাচন হয়, আমরা 2009 সরকার গঠন করি। 2009 সরকার গঠন করার পর থেকে আমরা আবার গুরুত্ব দেই আমাদের দেশ কৃষি অর্থনীতিকে আরো শক্তিশালী করা। আমাদের দেশ যেহেতু কৃষি নির্ভর দেশ, আমাদের অর্থনীতি মূল মানে কৃষির উপরই নির্ভরশীল, সেই কৃষিকেই আমাদের গুরুত্ব দিতে হবে। আর আমাদের মানুষের মুখের অন্নের ব্যবস্থা করতে হবে। অন্ন না ছাড়া আগে খাদ্য নিরাপত্তা, এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। কারণ কথাই বলে যে পেটে খেলে পিঠে সয়। তো সেইভাবে আমরা বিভিন্ন পদক্ষেপ নিই। আজকের বাংলাদেশ আমাদের এই গবেষণার ফলে আমি সবাইকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, এবং আমাদের যারা বিভিন্ন উৎপাদনের সঙ্গে জড়িত, কৃষি উৎপাদনের সঙ্গে জড়িত, তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে বাংলাদেশ হচ্ছে বিশ্বে ধান উৎপাদনের তৃতীয়, আম উৎপাদনের মানে সবজি উৎপাদনের দ্বিতীয়, পাট উৎপাদনের দ্বিতীয়, সবজি উৎপাদনের তৃতীয়, চা উৎপাদনের চতুর্থ, আলু আম উৎপাদনের 7ম স্থান আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। আমরা কৃষকদেরকে আমরা অনেক বেশি মূল্য দিয়ে সার
ক্রয় করি বা উৎপাদন করি, কিন্তু আমরা কৃষকদেরকে ভর্তুকি দিই। কৃষকদেরকে ভর্তুকি দিয়ে আমরা সারের দাম কমিয়ে, যেমন ইউরিয়া 16 টাকা, টিএসপি 22 টাকা, ডিএপি 16 টাকা ও এমওপি 15 টাকা আমরা ধার্য করে দিয়েছি এবং কৃষকদের হাতে আমরা পৌঁছে দিই। এবং নতুন নতুন বীজ, যেমন লবণাক্ত সহিষ্ণু বীজ, খরা সহিষ্ণু বীজ, জলমগ্ন সহিষ্ণু বীজ গবেষণার মাধ্যমে একে একে আমরা সাফল্য অর্জন করছি। লবণাক্ত সহিষ্ণু বীজ ইতিমধ্যেই বাজারে চলে গেছে, কাজেই তার ফলে আমাদের দক্ষিণ অঞ্চলে যেখানে লবণ পানিতে খাদ্যশস্য নষ্ট হয়, ভবিষ্যতে সেটা নষ্ট হবে না, উৎপাদন আরো বৃদ্ধি পাবে। তাছাড়া আমরা বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট আইন 2016, বীজ আইন 2018, বালাইনাশক আইন 2018 এবং সার ব্যবস্থাপনা সংশোধন আইন 2018, উদ্ভিদজাত ও কৃষক অধিকার সংরক্ষণ আইন 2019 সহ মোট 15টা আইন ও সহায়ক নানা নীতি ও বিধিমালা আমরা প্রণয়ন করেছি। বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ, মোবাইল ফোন সকলের হাতে হাতে, কাজে আমরা সেই মোবাইল ফোন এবং ডিজিটাল পদ্ধতিতে কৃষি তথ্য যাতে আমাদের কৃষকরা পেতে পারে বা যারা উৎপাদন করে তারা পেতে পারে তার ব্যবস্থা আমরা নিয়েছি এবং কৃষি বাতায়ন এবং কৃষি কমিউনিটি রেডিও আমরা চালু করেছি। কারণ আগে আমাদের বাংলাদেশে একটাই রেডিও ছিল, সেটা হলো সরকারি। এখন আমরা বেসরকারি খাতে রেডিও উন্মুক্ত করে দিয়েছি, টেলিভিশন রেডিও সবই, এবং সেখানে কৃষির উপর যে অনুষ্ঠান হয় এবং কৃষকদের মাঠে যে কোনো একটা তথ্য প্রয়োজন হলে তারা কৃষি বাতায়ন থেকে সংগ্রহ করতে পারে, মোবাইল ফোনের মাধ্যমে সংগ্রহ করতে পারে, সেই ব্যবস্থাও আমরা দিচ্ছি। সেই তথ্য সেবাটা আমার দেশের কৃষক পাচ্ছে এখন। আমাদের যারা কৃষক কিষানী ভাই বোনেরা তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে আমরা কৃষি ও পল্লী উন্নয়ন খাতে ব্যাপক বরাদ্দ দিচ্ছি। আর তাছাড়া এখন তো করোনা ভাইরাসের যুগ, যেমন কৃষকদেরকে আমরা প্রথমে সুযোগ করে দিয়েছি, যেমন মাত্র 10 টাকায় একজন কৃষক ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারি, সেই সুযোগটা আমরা সৃষ্টি করি। এবং এটা প্রথম আমরা শুরু করি কিন্তু বাংলাদেশের সব থেকে মঙ্গাপুরিত এলাকা ছিল কুড়িগ্রাম, তো সেখান থেকেই আমরা এই 10 টাকা কৃষককে ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগটা করে দিই। এবং সেই সাথে সাথে কৃষি উপকরণের যে টাকাগুলি সেটা তাদের কাছে সরাসরি যাতে ব্যাংক অ্যাকাউন্টে চলে যায় সেই ব্যবস্থাটাও আমরা করেছি। যে ইতিমধ্যেই আমাদের কৃষি উপকরণ অর্থাৎ সার বীজ সহ কৃষকের যা প্রয়োজন সেই টাকা ব্যাংকের মাধ্যমে কৃষক পায় এবং উপকরণ কার্ড তারা পায়। প্রায় 2,05,99,869 জন কৃষককে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে 413.46 কোটি টাকার পণ্য দেওয়া সরাসরি তাদের হাতে আমরা পৌঁছে দিয়েছি। কারণ এই সময় আরো যেহেতু করোনার সময় দুরবস্থা, সেই জন্য আমরা এটার উপরে গুরুত্ব দিচ্ছি। আমরা যে বিদ্যুৎ সরবরাহ করি সেখানে প্রায় 20% আমরা বিদ্যুতে ভর্তুকি দিচ্ছি কৃষকদের জন্য। সাথে সাথে কৃষি পণ্য বা কৃষিজাত পণ্য যদি রপ্তানি হয় সেখানে আমরা 20% ভর্তুকি বিশেষভাবে পণ্যদান আমরা দিয়ে যাচ্ছি। আমাদের বহু জমি এখনো পতিত পড়ে আছে, সেই পতিত জমিতে কিভাবে ফসল ফলানো যায় তার জন্য মাটির উপর গবেষণা চলছে এবং সেখানে গবেষণা আমরা সাফল্য অর্জন করেছি। বিভিন্ন চরাঞ্চল, বিশেষ করে শীতের সময় সমস্ত চর এলাকা বা অন্যান্য পতিত জায়গা, সেখানকার মাটি গবেষণা করে আমাদের গবেষকরা সেটা আবিষ্কার করেছে এবং সেখানে নানা ধরনের ফসল উৎপাদন হচ্ছে। কাজে যে সমস্ত এলাকায় একসময় কোনো ফসলই হতো না এবং সে সমস্ত এলাকায় সে সমস্ত ফসল হচ্ছে, কোথাও সবজি হচ্ছে, কোথাও বাদাম হচ্ছে, তরমুজ হচ্ছে এবং অন্যান্য ধরনের ফল এবং তরি তরকারি হচ্ছে, ফসল হচ্ছে, এরকম বিভিন্ন জিনিস, ভুট্টো চাষ শুরু আমরা করি বাংলাদেশে, আমাদের গম চাষ সম্প্রসারণ করি, সবকিছুর উপর একটা গবেষণা এবং গম গবেষণা প্রতিষ্ঠান আমরা গড়ে তুলেছি, চিংড়ি গবেষণা প্রতিষ্ঠান আমরা গড়ে তুলেছি। সাথে সাথে সেগুলি যেন যথেষ্টভাবে ব্যবহার হতে পারে তার ব্যবস্থা আমরা করে দিয়েছি। ইতিমধ্যে এই প্রতি জমি প্রায় 80,000 হেক্টর অতিরিক্ত জমি চাষাবাদের আওতায় নিয়ে আসতে আমরা সক্ষম হয়েছি। 8,80,000 কৃষকের সবজি পুষ্টি বাগান ও শস্য বহুমুখীকরণের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তাদের পুষ্টিটা নিশ্চিত হয়। খালি খাদ্য নিরাপত্তা করলে হবে না, পুষ্টিটাও দিতে হবে, সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিচ্ছি। আমরা কৃষি, খাদ্য নিরাপত্তা, পুষ্টি অর্জনের 6টি থিমেটিক এরিয়াতে
কাজ করে যাচ্ছে, যেমন 1 কৃষি গবেষণা উন্নয়ন, 2 কৃষি উপকরণ সরবরাহ, 3 কৃষি সম্প্রসারণ, 4 সেচ কাজে পানির সাশ্রয়ী ব্যবহার, 5 জলবায়ুর পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলা, এবং 6 প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও মানব সম্পদ উন্নয়ন। এবং সেচ কাজে আমরা এখন বিদ্যুৎ যেমন দিচ্ছি, পাশাপাশি সোলার প্যানেলের মাধ্যমে যাতে সেচ কাজ চলে তার জন্য ব্যবস্থা নিচ্ছি, যাতে আরো কৃষকজন আরো উৎসাহিত হতে পারে। কীটনাশক মুক্ত শাকসবজির যোগান দিতে 41টি জেলায় কৃষকের বাজার চালু করা হয়েছে। কারণ আমরা যদি বিদেশে রপ্তানি করতে চাই, তাদের কতগুলি নিয়ম আছে, কিছু বাধ্যবাধকতা আছে আন্তর্জাতিক আইনে, আমরা সেইগুলি মেনে নিয়ে আমরা যে উৎপাদন বাড়িয়ে রপ্তানি করতে পারি তার ব্যবস্থা আমরা নিয়েছি। এবং শেরপুরে একটা ফাইটোস্যানিটারি প্রতিষ্ঠান স্থাপন করা আছে, যেখানে রপ্তানিমুখী কৃষি পণ্যে মান নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাছাড়া সার্ক সিড ব্যাংকও স্থাপন করা হয়েছে এবং দেশি ফলে উন্নত জাত সম্প্রসারের পাশাপাশি বিদেশি ফলের চাষও আমাদের দেশে যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। আমাদের মাটি এত উর্বর, একটু গবেষণা করে যে কোনো ফসল উৎপাদন করা যায় সে ব্যবস্থা আমি করেছি, এবং সেজন্য আমাদের কৃষি গবেষকরা এবং কৃষারী যারা এই কাজে লিপ্ত সকলকে ধন্যবাদ জানাই, যে এই উদ্ভাবনী শক্তি এবং সাথে সাথে এই পণ্য উৎপাদন করা এবং বাংলাদেশকে আজকে আরো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পথে কৃষি সবথেকে বড় অবদান রাখছে। সেজন্য সবাইকে আমার ধন্যবাদ জানাচ্ছি। আমি জানি আমাদের যে উন্নয়ন সেটা আমরা যথেষ্ট এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু দুর্ভাগ্য হলো এই করোনা আসার পর বাংলাদেশ না শুধু সারা বিশ্বব্যাপী একটা স্থবিরতা এসে গেছে, যেটা সব থেকে দুঃখজনক, আর আমাদের মতো ঘন বসতিপূর্ণ দেশের জন্য সব থেকে কষ্টকর। সেই জন্য আমরা ইতিমধ্যে আমাদের এই করোনাকালীন সময়ে মানুষ সাধারণ মানুষদের কষ্ট না পায় তার জন্য বিভিন্ন ব্যবস্থা আমরা নিচ্ছি। আমরা 727টি স্থানে OMS কার্যক্রম চালু করেছি, সেখানে চাল আটা সহ বিভিন্ন জিনিস বিক্রি হয়। টিসিবির মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সরাসরি বিক্রি অব্যাহত রাখা আছে। তাছাড়া আমরা আমাদের দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবার জন্য এবং দুর্যোগকালীন সময়ে খাদ্যশস্য যাতে নষ্ট না হয় তার জন্য ছোট ছোট গৃহ সাইলো কৃষকের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। নানাভাবে আমরা এভাবে ব্যবস্থা নিচ্ছি যাতে আমাদের দেশটা এগিয়ে যায়। আর তাছাড়া বাংলাদেশের একটা বদ্বীপ, যে বদ্বীপটা বসবাস করা মানুষ তার জন্য ভবিষ্যৎ প্রজন্ম সহ যেন নিরাপদ থাকে সেদিকে লক্ষ্য রেখে 2100 সালে পর্যন্ত বদ্বীপ 2100 সালে আমরা এই ধরনের একটা প্রকল্প নিয়েছি, যার মাধ্যমে এই দেশের উৎপাদন অব্যাহত থাকবে, অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে, উন্নয়ন অব্যাহত থাকবে, প্রজন্মের পর প্রজন্ম উন্নত জীবন পাবে, সুন্দরভাবে বাঁচবে। সেই পরিকল্পনা নিয়ে সেটাও আমরা বাস্তবায়ন শুরু করেছি। জাতির পিতা এই দেশ স্বাধীন করে গেছেন। আজকে আমরা যেমন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করছি, পাশাপাশি আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি। এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আর জাতির পিতার জন্মশতবার্ষিকী, সেখানে আমাদের লক্ষ্য ছিল যে আমরা যখন 2008 সালে আমাদের নির্বাচনী ইশতেহারে দিয়েছিলাম দিন বদলের সনদ, কাজে তার পরবর্তীতে আমাদের যে লক্ষ্য যে আমাদের উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ তার অগ্রযাত্রা শুরু করবে, সেদিকে লক্ষ্য রেখেই আমরা বিভিন্ন পরিকল্পনা নিয়ে সুপরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছি, যার ফলে আমরা অর্থনৈতিকভাবে যথেষ্ট সাফল্য অর্জন করেছে। আজকে বাংলাদেশ, যে বাংলাদেশকে যুদ্ধবিধ্বস্ত দেশ হিসেবে গড়ে রেখে জাতির পিতা স্বল্পোন্নত দেশের মর্যাদা দিয়ে গিয়েছিলেন, তারই পদাঙ্ক অনুসরণ করে আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। আমাদেরকে এটা ধরে রাখতে হবে। আজকে ডিজিটাল যুগ আমরা চালু করেছি, ডিজিটাল পদ্ধতির ফলে এই যে আপনাদের সাথে কথা বলতে পারছি, কৃষকরা তাদের তথ্য নিতে পারছে, সমস্ত কাজগুলি সহজ হয়ে যাচ্ছে। আর বাংলাদেশ একটা আমি বলবো উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। করোনাকালীন সময় আমরা প্রায় 23টা প্রণোদনা দিয়েছিলাম, তাতে 1,28,441 কোটি টাকার প্রণোদনা আমরা দিয়েছি। আমাদের এই মহামারী মোকাবেলা করেও আমাদের প্রবৃদ্ধি আমরা অর্জন, যদিও আমাদের যেটা লক্ষ্য ছিল না করতে পারলেও
আমরা অন্তত ধরে রাখতে সক্ষম হয়েছি। আমরা সমগ্র দেশের মানুষকে বিভিন্নভাবে সহায়তা দিয়েছি, প্রায় 5 কোটির উপর মানুষ আমাদের সহায়তা পেয়েছেন। এখন আবার তার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। কাজে এই ক্ষেত্রে আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা, যেহেতু করোনা আবার মানুষ আক্রান্ত হচ্ছে ব্যাপক হারে, মৃতের সংখ্যা বেড়ে গেছে, কাজে সবাই একটু সাবধানে থাকবেন, নিজেকে নিরাপদে রাখবেন, নিজের পরিবারকে নিরাপদে রাখবেন, স্বাস্থ্য বিধিমালাগুলি মেনে চলবেন, নিজেকে সুরক্ষিত রাখবেন, সেটা আমার বিশেষভাবে অনুরোধ। আমরা এটুকু বলবো যে এই অবস্থা আমরা মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ, এই বিশ্বাস আমাদের আছে, কিন্তু এই ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা আমরা চাই। আমরা কৃষিখাতে অভূতপূর্ব উন্নয়নের জন্য আমাদের চাষি ভাই বোনেরা যেমন কৃতিত্ব পাওয়ার দাবিদার, তেমনি আমাদের কৃষি বিজ্ঞানী, সম্প্রসারণ কর্মীরাও সমান কৃতিত্বের অধিকারী। 1424 বঙ্গাব্দে কৃষি গবেষণা, সম্প্রসারণ, কৃষিতে নারীর অবদান, বাণিজ্যিক খামার স্থাপন, কৃষি উন্নয়নে প্রকাশনা ও প্রচারণা, পরিবেশ বান্ধব প্রযুক্তি উদ্ভাবন, ব্যবহার, বাণিজ্যিক ভিত্তিক বনায়নের অবদান, উচ্চমানসম্পন্ন বীজ উৎপাদন, সংরক্ষণ, বিতরণ, নার্সারি স্থাপন ইত্যাদি ক্যাটাগরিতে আজকে যে 32 জন পুরস্কার পেলেন, আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই যে আপনারা বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পেয়েছেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ও মুজিব বর্ষে যারা পুরস্কৃত হলেন তাদেরকে আমি বলবো যে এইভাবে বারবার যেন আপনারা আরো পুরস্কার পান, আরো অধিক সংখ্যক লোক পুরস্কার পান, এবং এটা যেন অব্যাহত থাকে, সেভাবে সবাইকেই শিক্ষা দিবেন। এবং আপনারা দেখেছেন যে কোনো কাজকে আমরা ছোট করে দেখি না। যখন ধান কাটার লোক পাওয়া যাচ্ছে না, আমি যখন আমাদের ছাত্রলীগের ছেলেদের আহ্বান করলাম, আমার সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ এবং আমাদের সকল সহযোগী সংগঠন, তারা কিন্তু সকলকে আহ্বান করার সাথে সাথে তারা কৃষকের সাথে মাঠে নেমে ধান কেটে বাড়ি পর্যন্ত পৌঁছে দিল। কাজে আমি মনে করি যে এই মানসিকতাটাই আমাদের জন্য দরকার, সব কাজকে সম্মানজনকভাবে দেখা এবং সেই কাজে সকলকে সম্পৃক্ত হওয়া, তবেই দেশ এগিয়ে যাবে, তবেই আমার দেশ আরো উন্নত হবে এবং আমরাও এগিয়ে যেতে পারবো। জাতির পিতা আমাদেরকে পথ দেখিয়ে গেছেন। আওয়ামী লীগ সরকারি সেই সরকার, যে সরকার কৃষককে সবথেকে বেশি মর্যাদা দেয়। শুধু তাই না, আমরা বর্গা চাষিদেরও বঞ্চিত করিনি। বিনা জামানতে বর্গা চাষিদের আমরা ঋণ দেওয়া শুরু করি। তার উদ্দেশ্যটা ছিল যে তারা যেন তাদের সর্বশক্তি নিয়োগ করতে পারে উৎপাদনে এবং যাতে সক্ষমতা অর্জন করে। আমরা 100টা অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি। এই 100টা অর্থনৈতিক অঞ্চলে আমরা গুরুত্ব দিতে চাই কৃষি পণ্য বা খাদ্য পণ্য প্রক্রিয়াজাতকরণের জন্য। এবং এই অঞ্চলে শুধু মানে এই শিল্পগুলি শুধু শিল্পই না, এখানে কৃষির জন্য একটা বিরাট অবদান রাখতে পারবে, কারণ আমরা খাদ্যের চাহিদা বিশ্বে থাকবে, আর এই করোনাকালীন সময় তো খাদ্য চাহিদা আরো বাড়বে। তো সেই কারণেই আমরা যদি আমাদের উৎপাদন অব্যাহত রাখি, তাহলে নিজেদের চাহিদা যেমন আমরা মেটাতে